বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারার অভিযোগে যে তদন্ত কমিটিটা গঠন করা হয়েছিল, নানা রকম নাটকীয়তা শেষে সেই তদন্ত কমিটির রিপোর্টের ফাইন্ডিংস বলে একটা প্রেস রিলিজ বিসিবি পাঠাচ্ছে। সেখানে বলা হচ্ছে যে হ্যাঁ, সাবেক পেসার এবং পরবর্তীকালের কোচ মঞ্জুরুল ইসলাম ওনার বিপক্ষে এবং জাতীয় দলের সাবেক খেলোয়াড় এবং জাতীয় নারী দলের ম্যানেজার সজল চৌধুরী, এই দুজনের বিপক্ষে কিছু অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হচ্ছে। এখন ওনারা এই অভিযোগগুলোর বিপক্ষে ব্যবস্থা নেবেন। এটুকুর জন্য সাধুবাদ জানাই আমরা বিসিবিকে, তদন্ত কমিটিকে ধন্যবাদ জানাই যে তারা তাদের কষ্ট করে ফাইন্ডিংসটা বের করছেন। এবং অতি অবশ্যই আমরা রিয়াসাত আজিম, আমাদের যে সাংবাদিক, ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিক, তাকে ধন্যবাদ জানাই এই পুরো ব্যাপারটা ইনিশিয়েট করার জন্য। কিন্তু এই ব্যাপারটা হলো না, ব্যাপারটা খুবই বিসিবি সুলভ ব্যাপার হয়ে গেল। বিসিবি সেই আদিলগ্ন থেকে এক একটা করে বড় ব্লান্ডার হয়, একটা তদন্ত কমিটি করে, তদন্ত কমিটির যারা দায়িত্বে থাকেন তারা অত্যন্ত পরিশ্রম করে, অত্যন্ত নিজেদের মেধা প্রয়োগ করে একটা রিপোর্ট দেন। সেই রিপোর্টটা বিসিবি প্রকাশ করে না। ইভেন রিপোর্টটা আসলে কি বলতে চাইছে, আসলে কতটুকু ওই তদন্ত কমিটিকে এখতিয়ার দেওয়া হয়েছিল, কতটুকু তদন্ত করতে বলা হয়েছিল, এগুলোও আমরা সরাসরি জানতে পারি না। কিছু কিছু রিপোর্ট লিক হয়, ভেতর থেকে বের হয়, পরে সাংবাদিকরাও দেখা যায় দু একটা রিপোর্ট হাতে পাওয়ার পরেও সাংবাদিকরাও হজম করে ফেলেন। মানে জিনিসটা আন্তর্জাতিক প্র্যাকটিস অনুযায়ী জিনিসটা কখনোই অবমুক্ত করা হয় না। এই কিছুদিন আগে একটা তদন্ত কমিটি ফিক্সিং নিয়ে তদন্ত করলো, সেটাতে ভয়াবহ সব ফাইন্ডিংস আছে বলে বিসিবির নানা সূত্র বিভিন্ন সময় জানাছে। আজ পর্যন্ত সেটা কেউ চোখে দেখে নাই, সে নিয়েও কম জল ঘোলা হচ্ছে না। আর এই যে তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ না করা, এবারে ব্যাপারটা এখানেই থেমে থাকতেছে না। আমাদের এরপরেও গুরুতর সব প্রশ্ন থেকে যাচ্ছে যে আসলে এই তদন্ত কমিটিকে কতটুকু তদন্ত করতে বলা হয়েছিল। কারণ আমরা তো শুধু এই যে দুজনের নাম শুনলাম, এদের নামে অভিযোগ শুনি নাই, বাকি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে থাকা লোকেদের নামেও অভিযোগ শুনছি। সেগুলোর কি হয়েছে সেগুলো পরিষ্কার করে তো রিপোর্ট না জানান, সেগুলো তো জানাতে হবে যে এই এই অভিযোগগুলোর এই অবস্থা। তা না হলে তো এটা ভয়াবহ ধামাচাপা হয়ে গেল। তো ওই কি কি প্রশ্ন থেকে গেল এবং কি কি আগুন ছাই দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করতেছে বিসিবি, সেটা একটু মনে করায় দেই আপনাদের। পরে আসেন যে তদন্ত কমিটিটা গঠিত হলো, নিশ্চয়ই তাদের নিয়ে আমরা কোনো রকম কোনো ডাউট করব না। কারণ ওখানে যে নামগুলো আছে তারা তো অত্যন্ত বিজ্ঞ সমাজের মানুষ এবং একজন মাননীয় সাবেক বিচারক ওটার প্রধান ছিলেন, ফলে তাদের যোগ্যতা বা তাদের ইন্টেনশন কোনোটা নিয়ে কোনো প্রশ্ন নাই। বিসিবি যখন যে তদন্ত কমিটি করছে, আমি সবসময় বলি তদন্ত কমিটি গঠনের কাজটা বিসিবি সবসময় সুন্দর করে, খুব কোয়ালিটি লোকজন দিয়ে করে। পরে ওই লোকগুলোই বিব্রত হন, কারণ এত কষ্ট করে কাজটা করেন, কাজটা আর আলোর মুখ দেখেন না এবং ওনাদের সুপারিশগুলো আর কখনো কাজে লাগে না। এই তদন্ত কমিটির রিপোর্টটা দেখেন নানাভাবে পিছাইছে। ওনরা যদিও সব সময় বল তদন্ত কমিটির কোর্টে দেওয়ার চেষ্টা করছেন, মানে তদন্ত কমিটি গঠন করে ওই তদন্ত কর্মকর্তাদেরই ভিকটিম বানানোর অবস্থা আর কি। কিন্তু জিনিসটা তো পেছাচ্ছিল শেষ পর্যন্ত মহামান্য উচ্চ আদালতের নির্দেশ দেওয়ার পরে আমরা দেখলাম তাড়াতাড়ি তদন্ত রিপোর্টটা নিয়ে বিসিবি কথা বলা শুরু করলো। কি বলল? বিসিবি একটা প্রেস রিলিজ দিল। এটা থেকে আদৌ কিছু বলা হয়েছে আমি বুঝতে পারি নাই। আমি প্রেস রিলিজ এখনো পাই সরাসরি। এই প্রেস রিলিজ আমি ইংরেজিতে এমনি কম বুঝি, বাংলা করেও দেখছি খুব একটা বুঝি নাই। কোনো ভাষায় হলেও বুঝতাম না। কারণ এই প্রেস রিলিজটাতে বলা হয়েছে যে সাবেক অধিনায়ক জাহানারার যে অভিযোগগুলো ছিল, তার প্রথম দুটো অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি, কোনো প্রমাণযোগ্য কোনো এভিডেন্স পাওয়া যায়নি। প্রথম দুটো অভিযোগ কি? প্রথম দুটো অভিযোগ কি আপনারা কেউ বলতে পারেন? ওই প্রথম দুটো অভিযোগ কি? কেউ বলতে পারবে না। আমার ধারণা জাহানারাও বলতে পারবে না। কারণ জাহানারা যে চিঠিটা দিছিল বিসিবিকে, ওই চিঠিটা তো আমরা সবাই দেখছি। ওই চিঠিটাও তো পরে ফাঁস হয়েছে, চিঠিটাও পরে দেখা গেছে। চিঠিতে তো এরকম কোনো ব্যাপার ছিল না যে 4টা অভিযোগ দ্বারা করে লেখা ছিল, তা তো না। তাহলে এই জিনিসটাকে যে 4টা ভাগে ভাগ করা হয়েছে, 4টা অভিযোগে ভাগ করা হয়েছে, ফাইন।
সেই জিনিসটা তো সবার জানতে হবে, জানারও জানতে হবে। প্রত্যেকের এটা জানার রাইটস আছে। সারা দেশের সমস্ত নারী ক্রিকেটার, মেয়ে ক্রিকেটার, বাচ্চা ক্রিকেটার, তাদের অভিভাবকদের এটা জানার অধিকার আছে যে ওই 4টা অভিযোগের প্রথম অভিযোগ দুটো কি, বা মোট 4টা অভিযোগ কি কি ছিল, এটা বিসিবিকে আনুষ্ঠানিকভাবে অবশ্যই জানাতে হবে। বিসিবি আজ পর্যন্ত সে কাজটা করে নাই। বিসিবি কি করছে, এরপরে বলছে পরে দুটি অভিযোগে প্রাথমিক একটা প্রমাণ পাওয়া গেছে সাবেক পেসার মঞ্জুরুল ইসলাম আর সজল চৌধুরীর বিপক্ষে। এখন মঞ্জুরুল ইসলাম এবং সজল চৌধুরীর বিপক্ষে কি কি অভিযোগ সেগুলো তো আপনারা জানেন। ওকে, এটুকু ফাইন যে অভিযোগ পাওয়া গেছে এটা তারা অ্যাকনলেজ করছেন, কিন্তু অবশ্যই যে অভিযোগটা পাওয়া যায় নাই সেটাও আমাদেরকে জানাতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে এই অভিযুক্তরা কি ক্ষমতাধর এবং ক্ষমতাশালী, ক্ষমতার প্র্যাকটিস করতে পারেন বলে তারা মুক্তি পেয়ে গেলেন, নাকি অভিযোগগুলো আসলে আজগুবি অভিযোগ ছিল। এটা জানার রাইটস প্রত্যেকটা মানুষের আছে, ক্রিকেটের সঙ্গে জড়িত প্রতিটা মানুষের। যেসব মেয়েরা ক্রিকেট খেলতে আসে তাদের গার্জিয়ানদের এটা জানার রাইটস আছে। এটা না জানা পর্যন্ত তারা শান্তি পাবেন না যে আসলে কি হলো এখানে। এটা তো একটা বিরাট রহস্যের মতো ব্যাপার হয়ে গেল। আপনি অভিযোগের কথা উল্লেখ করলেন না, কি অভিযোগ, কে মুক্তি পেল, কিভাবে মুক্তি পেল, জানতে হবে না আমাদের? প্রত্যেকের জানতে হবে। এত বড় একটা অভিযোগ যে এখানে নারী কেলেঙ্কারির অভিযোগ, হয়রানির অভিযোগ, এটা তো এভাবে চাওয়া যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা বলতেছেন যে আপনারা আইনগত ব্যবস্থা নিতে আপনাদের লিগ্যাল টিমকে বলছেন। আপনারা আইনগত ব্যবস্থা বলতে কি বোঝেন সেটাও পরিষ্কার করা দরকার ছিল। সেটা কি বাংলাদেশের প্রচলিত আইনের হাতে এই অভিযুক্তদের সোপর্দ করা? অবশ্যই এটা হওয়া উচিত। সুপারিশে কি আছে এইটাই এ কারণে আমাদের জানা দরকার। ওই তদন্ত কমিটির সুপারিশে কি আছে আমাদের এটা পরিষ্কার করে জানা দরকার। আপনাদেরই কর্মচারী যেহেতু ওএসডি ছিল, এখনো পর্যন্ত আপনাদের কর্মচারী, শুধুমাত্র চাকরি থেকে বহিষ্কার করে দেওয়া আপনাদের কাজ না। একটা কর্পোরেট প্রতিষ্ঠান হিসাবে আপনাদের কাজ চাকরি থেকে বহিষ্কার করা না, তাদেরকে আপনার আইনের হাতে সোপর্দ করতে হবে। হ্যাঁ, মঞ্জুরুল ইসলামের ক্ষেত্রে আপনারা ব্যাখ্যা দিচ্ছেন যে সে 2025 সালের জুন মাসের পর থেকে আর আপনাদের চাকরি করে না, কিন্তু সে কোথায় চাকরি করে? সে চাকরি করে আইসিসি অ্যাফিলিয়েটেড একটা জায়গায় আপনাদেরই বোর্ডের শীর্ষ কর্মকর্তার সুপারিশে। সেই বোর্ডকে কি জানানো হয়েছে? চায়না ক্রিকেট বোর্ডকে কি জানানো হয়েছে যে এরকম একটা তদন্ত হয়েছে, তদন্তের রেজাল্টে সে অভিযুক্ত প্রমাণিত হয়েছে, সে একজন নারী হ্যারাসমেন্টকারী হিসাবে চিহ্নিত হয়েছে? এই ব্যাপারটা চায়নাকে জানানো হয়েছে? এই ব্যাপারটাকে আইসিসিকে ঠিকমতো অভিহিত করা হয়েছে চিঠি দিয়ে? এই ব্যাপারগুলো পরিষ্কার করতে হবে যে আমরা মঞ্জুরুল ইসলামকে নিজেরা সরাসরি আইনের হাতে দিতে পারতেছি না, কিন্তু আমরা চায়নাকে জানাইছি, আইসিসিকে জানাইছি, এসিসিকে জানাইছি, তার সম্ভাব্য ডেস্টিনেশন যেসব জায়গায়, প্রত্যেকটা জায়গায় আমরা এটা জানাইছি যে সে একজন নারী হয়রানিকারী হিসাবে বাংলাদেশে একটা তদন্ত কমিটি দ্বারা অভিযুক্ত হয়েছে। এই জিনিসটা নিশ্চিত করতে হবে। আপনি সে কোন দিন দেশে ফিরবে, ফিরলে ব্যবস্থা নেবেন, কি পরিস্থিতি হবে, কি এইগুলোর অপেক্ষা থাকলে হবে না। এটা গেল এই তদন্তটুকু নিয়ে আমার বক্তব্য। কিন্তু এটা তো আসলে কোনো কথাই না, এটা খুবই সুপারফিশিয়াল একটা ব্যাপার। ওই যে বললাম না, তদন্ত কমিটির রিপোর্ট অবমুক্ত করা ছাড়া তেমন কোনো উপায় নাই। আমরা প্রশ্নের জবাব কখনোই পাবো না, বিসিবি কখনোই আমাদের সন্তুষ্ট করতে পারবে না। দেখেন, আমার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে এই তদন্ত কমিটিকে কি তদন্ত করতে বলা হয়েছিল, এটা কি আমরা জানি? এটাই তো আমরা জানি না। সাবজেক্ট অফ ইনভেস্টিগেশন যদি আমরা না জানি তাহলে আমরা বুঝবো কি করে যে বিসিবি সৎ উদ্দেশ্যে তদন্ত কমিটিকে দায়িত্ব দিচ্ছে কিনা? তদন্ত কমিটির সামনে তো যেটুকু যাবে ওনারা সেটুকু তদন্ত করবেন। ওনরা তো নিজেরা বাড়ি বাড়ি দৌড়ায় গিয়ে এই তোমার কোনো অভিযোগ আছে নাকি, তোমার কোনো অভিযোগ আছে নাকি, এভাবে তদন্ত করবেন না। ওনরা আইন শৃঙ্খলা বাহিনী না, এ পার্থক্যটা বুঝতে হবে। তাহলে ওনাদের সামনে ফাইলটা কে দেবে? বিসিবি দেবে। বিসিবি ওনাদেরকে বলবে যে স্যার, দিস ইজ আওয়ার প্রবলেমস, এই অভিযোগ আছে, এইগুলা নিয়ে আপনারা তদন্ত করবেন। অ্যান্ড সেটা কি কি সেটাকে আমরা জানতে পারছি। এখানে প্রেস রিলিজে বলা হয়েছে যে সাবেক অধিনায়ক জাহান আরার অভিযোগের উপর ভিত্তি করে তদন্ত কমিটি। আসলে কি তাই? শুধু কি জাহান আরা অভিযোগ করছিল? আপনারা তাই মনে করতে পারেন? আমার তো তা মনে হয় না। আমি তো আরও অনেকের অভিযোগ ওই সময় শুনছি। আদুরি প্রকাশ্যে কথা বলছে, আরও কয়েকটা মেয়ে কথা বলছে। রাজশাহীর একটা মেয়ে অভিযোগ করার পরে বিসিবির কর্মচারী তাকে জীবনে থ্রেট দিছে, এরকম জিনিস অন রেকর্ড পাবলিশ হয়েছে। এই ব্যাপারগুলো কি তদন্ত কমিটির সামনে গেছে? আদুরি যাদের নাম বলছে
তার মধ্যে কিন্তু এই বিসিবির সবচেয়ে গুরুত্বপূর্ণ পদগুলোতে থাকা একজন লোক নাজমুল আবেদিন ফাহিমের নামও ছিল। সেই বিষয়গুলোকে তদন্ত কমিটির সামনে গেছে, নাকি শুধু জাহানারা লিখিত দিছিল বলে জাহানারাটাই তদন্ত হয়েছে, জাহানারার অভিযোগগুলো? তাহলে তো হোলিস্টিক একটা অ্যাপ্রোচই হলো না এখানে, হোলিস্টিক কোনো অ্যাপ্রোচই হলো না। আপনি যখন নারী কেলেঙ্কারি নিয়ে তদন্ত করবেন, তখন তো ওই সময়ে ওঠা সমস্ত অভিযোগ ওই ফাইলের আন্ডারে আসতে হবে, সমস্ত অভিযোগ। এটা এমন না যে পরে দেখবো না, ওইটা যেহেতু জাহানারা চিঠি দিয়ে জানাইছে, ওইটা নিয়ে যেহেতু রিয়াসাত বেশি শোরগোল করছে, সবগুলো মিডিয়া হইচই করছে, ওইটা তদন্ত করায়, বাকিগুলো পরে দেখবো না মানে কি? পরে দেখবো না তো কোনো ব্যাপার নাই। আপনি উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী প্রত্যেকটা অভিযোগের তদন্ত করতে বাধ্য। এখন আমি দেখলাম এই বিষয়টার ভেতরে যে কতটুকু তদন্ত হয়েছে সেটা কিন্তু আসলে বিসিবি কখনোই পরিষ্কার করে নাই, বরং বিসিবির বিভিন্ন কর্মকর্তারা এইটা নিয়ে আমি নিউজ করতে গিয়ে দেখলাম যে একাধিকবার স্ববিরোধী স্ট্যান্স জানাইছেন। আমিনুল ইসলাম বুলবুল বিসিবি সভাপতি একটা প্রেস কনফারেন্সে বলছিলেন যে এখানে যারা লিখিত অভিযোগ দিচ্ছে তাদের অভিযোগের তদন্ত হবে, তার মানে জাহানারার অভিযোগের তদন্ত হবে, যেহেতু আদুরি বা ওরা কোনো লিখিত অভিযোগ দেয় নাই। আবার অন্য এক কর্মকর্তা বলছিলেন যে না, এখানে এই জাতীয় যত অভিযোগ আসবে, এটা আমি প্রথম আলোর একটা নিউজে দেখলাম, যত অভিযোগ এখানে আসছে সবগুলোর কম্পাইল করে তদন্ত কমিটির হাতে দেওয়া হবে, ছোটোখাটো অভিযোগ থাকলেও সেগুলো এই তদন্ত কমিটিতে যাবে। আসলে কোনটা হচ্ছে এটা তো আমরা পরিষ্কার না। যদি আসলে এই সবগুলো অভিযোগের তদন্ত ভার এই কমিটি পেয়ে থাকেন, তাহলে তো আমাদের অবশ্যই জানার এখতিয়ার আছে এবং জানতে হবে যে এই যে নাজমুল আবেদিন ফাহিম সহ বাকি যে গুরুত্বপূর্ণ নামগুলো ছিল, সাবেক উইমেন্স উইংয়ের চেয়ারম্যান বুলুবাই থেকে শুরু করে অনেকের নাম ছিল না এই অভিযোগের তালিকায়? দোষী নির্দোষ, তারা নির্দোষী আমি ধরে নিলাম, কিন্তু সেগুলো তো তদন্ত হতে হবে। সেগুলো তদন্ত হলো কখন এবং সেগুলো তদন্তের রেজাল্ট কি, এবং সেগুলো কি আদৌ তদন্ত করা সম্ভব হয়েছে? আপনি একজন অভিযুক্ত ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান হিসাবে থাকলেন, মানে ক্রিকেট বোর্ডের সবচেয়ে পাওয়ারফুল ডিরেক্টর প্রেসিডেন্টের পরে, এই পাওয়ারফুল পদে থাকার পরে তার বিপক্ষে কি আদৌ তদন্ত হওয়া সম্ভব? তার বিপক্ষে কি কোনো ক্রিকেটার, দেখেন সমস্ত ক্রিকেটারের কিন্তু মায় বাপ, ওই যে হিন্দিতে বলে না যে আপনি আমার মাই বাপ, ওই মাই বাপ কিন্তু ক্রিকেট অপারেশনস। মানে ক্রিকেট অপারেশন যদি ঠিক করে কোনো ক্রিকেটার আগামী দিন থেকে খাবার পাবে না, এরকম একটা অবস্থা, ক্রিকেট খেলে তুই আর খাবার পাবি না, তাদের ওই ভাগ্য নির্ধারণী জায়গা হচ্ছে ক্রিকেট অপারেশনস। সেই কমিটির চেয়ারম্যান স্বপদে বহাল থেকে তার বিপক্ষে কেউ সত্যি কথা বলতে যাবে, এটা আপনি আশা করেন? এটা এই দুনিয়ায় সম্ভব? এখন আমি বলতেছি না যে ফাহিমের বিপক্ষে যে অভিযোগ এগুলো সত্যি, কিন্তু আপনাকে সঠিক তদন্তের স্বার্থে যে মুহূর্তে তদন্ত কমিটি গঠিত হয়েছে সেই মুহূর্তে তাকে ওএসডি করা দরকার ছিল, যেটা আপনি করেন নাই, আরও অনেক কিছুই করেন নাই। এই যে সজল চৌধুরীকে ওএসডি করছেন, কিন্তু সজল চৌধুরী কার অনুমতিতে বিকেএসপিতে গিয়ে নারী ক্রিকেটারদের লিগ চলা অবস্থায় প্রত্যেকটা নারী ক্রিকেটারের সঙ্গে দেখা করলো, প্রত্যেকটা নারী ক্রিকেটারের সঙ্গে ড্রেসিং রুমে তার আশেপাশে দেখা করে কিছু ক্রিকেটারের সঙ্গে হুমকি ধমকি দিল, সেটা কার অনুমতি নিয়ে? বিকেএসপিতে সে ওএসডি থাকা অবস্থায় কিভাবে ঢুকলো? বিকেএসপি কর্তৃপক্ষ অনুমতি দিল, নিশ্চয়ই বিসিবির কোনো রেফারেন্স ছাড়া দেয় নাই। বিকেএসপি একটা অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ প্রতিষ্ঠান, এখানে একটা কাকপক্ষীয় বিসিবির রেফারেন্স ছাড়া ঢুকতে পারে না। তাহলে কার রেফারেন্সে সজল চৌধুরী ওই টুর্নামেন্ট চলা অবস্থায় ড্রেসিং রুমের আশেপাশে গেল? কেন ম্যাচ রেফারি তাকে প্রোটেক্টেড করলেন না? ওই ম্যাচ রেফারি কারা ছিলেন? এই ব্যাপারগুলো সব তদন্ত কমিটিকে জানানো হয়েছে? আমার মনে হয় না। এই ব্যাপারগুলো তদন্ত কমিটির সামনে যাওয়া দরকার ছিল, অবশ্যই যাওয়া দরকার ছিল। এখন এগুলো গেছে কি যায় নাই আমি জানি, আপনারা পিং পং বল খেলার মতো করে প্রতিটা প্রশ্নে এখন উত্তর দেবেন। আমি যদি এখনই আপনাদের ফোন করে জিজ্ঞেস করি যে ভাই এই ইস্যুগুলো নিয়ে তো কিছু বলা হলো না, ওনারা বলবেন না না তদন্ত কমিটি এগুলো নিয়ে কাজ করছেন, ওনাদের রিপোর্টে আছে। এই যে রিপোর্টে আছে বলে ব্যাপারটা খায়া ফেলা, মানে পুরো আমি বললি যে বিসিবির তদন্ত কমিটিতে ভবিষ্যতে আর কোনো লোক যোগ্য লোক যেতে চাইবেন না। এই যে যা একবার হচ্ছে, তদন্ত কমিটির প্রধানরা পরে সব শুনবেন কেউ আমরা এইগুলো করছি এগুলো বলছি, এরা তো মানে পুরো জিনিসটা আমাদের ইউজ করতেছে। আসলেই তাই। এখন আগামী এই যতদিন পর্যন্ত এর পরে কোনো সিভিয়ার পদক্ষেপ না হয়, রাষ্ট্র কোনো প্রেশার না দেয় বা উচ্চ আদালত কোনো প্রেশার না দেয়, ততদিন পর্যন্ত বিসিবি স্লোগান একটাই হবে, তদন্ত কমিটি কাজ করছে ওটা নিয়ে, তদন্ত কমিটি কিছু পায় নাই।
আরে ভাই পাবে কি করে? তদন্ত কমিটির হাত পাবে দে, তদন্ত কমিটির সামনে আপনি যদি অভিযোগগুলো প্রপারলি সাবমিট না করেন, তদন্ত কমিটি কিভাবে পাবে? তদন্ত কমিটির ঘাড়ে সব দোষ চাপায় দিলে হবে নাকি? ওনরা তো যেটুকু পাবেন ওটুকুর বিচার করবেন। বিচার তো না, ওনরা অ্যাকচুয়ালি ওটার একটা রিপোর্ট দিবেন যে এটা হচ্ছে প্রকৃত ঘটনা। সেটা ওনাদের করতে দেওয়া হয় নাই। আমি মোটামুটি কনফার্ম। সেটা করতে দেওয়া হয় নাই। এই কারণে রিপোর্টটা অবমুক্ত করতে হবে। আপনি শুধু বললেন যে রিপোর্ট আমরা পাইছি, রিপোর্টে এই ২ জনের বিপক্ষে প্রাথমিকভাবে দোষ প্রমাণিত হইছে এবং আমরা ব্যবস্থা নেব। না, এই কথায় আমরা সন্তুষ্ট না। আমরা পুরো রিপোর্ট দেখতে চাই। শুধু এই রিপোর্টটা না, কিছুদিন আগে ফিক্সিং নিয়ে, গত বিপিএল এর ফিক্সিং নিয়ে যে বিরাট তদন্ত রিপোর্ট আসছে, সেটাও আমরা দেখতে চাই। আমরা চাই এই জিনিসটা পৃথিবীর সব কর্পোরেট হাউস, সব বড়, বড় স্পোর্টস ফেডারেশন যেটা করে নিজেদের ওয়েবসাইটে এটা ওপেন রাখে। আমরা চাই এই দুটো রিপোর্ট অন্তত, এই সমসাময়িক দুটো রিপোর্ট আপনাদের ওয়েবসাইটে অ্যাভেলেবেল থাকবে। আমরা প্রত্যেকে ওই রিপোর্ট দেখে তারপরে আপনাদের কোশ্চেন করতে চাই। আপনারা হয়তো সরাসরি এইসব কোশ্চেনের মুখোমুখি হবেন না, অ্যাটলিস্ট মানুষের সামনে তো কোশ্চেন করতে পারবো যে এই ঘটনাটা কেন হলো? এই রিপোর্টে তো এই বিষয়টা নাই। তার মানে ওনরা তো এই, এবং প্রত্যেকটা রিপোর্টের অ্যাবস্ট্রাক্টে লেখা থাকে যে ওনারা কী, কী বিষয় নিয়ে তদন্ত করছেন, বিসিবি ওনাদেরকে কতটুকু দায়িত্ব দিছিল। তখনই বোঝা যাবে যে আসলে ফাঁকিবাজিটা কোথায় হচ্ছে। ফলে আমরা এই দুটো রিপোর্ট দেখতে চাই। আজকে দেখেন ফিক্সিং নিয়ে যে তদন্তের রিপোর্ট, এটা যদি আপনি প্রকাশ করতেন, তাহলে কোয়াব, এই বিজয়, এই যে এত কথা হচ্ছে, এই কথাগুলো তো হচ্ছে আপনারা তদন্ত রিপোর্ট প্রকাশ করেন নাই। আপনারা ওটা নিয়েও একটা লুকোচুরি খেলতেছেন আজকে অলমোস্ট ১ বছর ধরে। বিপিএল হয়েছে, তারপর আর একটা বিপিএল হয়ে গেল, সেই বিপিএলে আপনারা কিছু ছেলেরে রেড ফ্ল্যাগ করে বাইরে রাখলেন, বুঝাইলেন যে এই ছেলেগুলোর নামে সুপারিশ আসছে ওই তদন্ত কমিটির রিপোর্টে। ওকে ফাইন, সুপারিশ থাকলে তাদের বিপক্ষে দ্রুত ব্যবস্থা নেন, এটা নিয়ে তো ঘুমায় থাকার কিছু নাই। ওই রিপোর্টটা আসছে তাও ৬-৭ মাস হয়ে গেছে। তারপরে অ্যালেক্স মার্শালকে আপনারা নিয়োগ দিচ্ছেন দুর্নীতি দমন বিভাগের প্রধান হিসাবে। অ্যালেক্স মার্শালের পরে কি ফাইন্ডিংস পেয়েছেন এখনো পর্যন্ত কেউ জানে না। এর বিপক্ষে আপনারা আইনগত কি ব্যবস্থা নিচ্ছেন জানে না। এর যদি একটা ছেলেও দেখেন, সবসময় আইনে একটা কথা বলা হয় যে তুমি প্রয়োজনে ১,০০০ দোষীকে ছেড়ে দাও, কিন্তু একজন নির্দোষকে সাজা দিও না। আজকে যতগুলো ছেলেকে আপনি খেলার বাইরে রাখছেন, এর ভিতরে একটা ছেলেও যদি নির্দোষ হয়, আমি দোষীদের আলাপ করতেছি না, একটা ছেলেও যদি নির্দোষ হয়, আজকে ১.৫টা বছর ধরে এর রুজি বন্ধ করে রাখছেন আপনি, সোশ্যালি ক্রিমিনাল হয়ে আছে, এই দায় কে নেবে? সোসাইটির কে নেবে? ওর পুরো জীবনটা ধসে গেছে, যে নির্দোষ ছেলেটা এই প্রক্রিয়ার ভিতরে পড়ে গেছে। যদি পড়ে যায়, আপনার এই সব কিছু করার আগে উচিত ছিল হচ্ছে তদন্ত রিপোর্টটা অবমুক্ত করা, তদন্ত রিপোর্টটা সবার জন্য মুক্ত করে দেওয়া। তাহলে আমরা বুঝতাম যে ওকে, এই জিনিস তো তদন্ত রিপোর্টে এইভাবে আসছে, এটা জাস্টিফাইড বিসিবির এই পদক্ষেপ, বা বলতাম যে এটা জাস্টিফাইড না। আপনারা একের পর এক অজুহাত দিয়ে জানা এখন অ্যালেক্স মার্শাল এটা নিয়ে কাজ করতেছে। ভাই একটা পূর্ণাঙ্গ তদন্ত হয়েছে, তারপরে অ্যালেক্স মার্শালের আর ওইটা নিয়ে এত কি কাজ করার আছে যেটাতে ৭-৮ মাসেও কাজ শেষ হবে না? জিনিসটা আপনারা সোজা একটা চার্জশিটের মতো করে আইনের হাতে দিয়ে দেবেন, আইন ওটাতে পদক্ষেপ নেবে। দেশের আইনের উপর আস্থা রাখেন। অ্যালেক্স মার্শালের এত ওইটা নিয়ে কি কাজ করার আছে? করলো, ইন দ্য মেন টাইম আপনি কেন পুরো তদন্ত রিপোর্ট অবমুক্ত করেন না সবার জন্য? আমি আজকে একটা কথা বলি, আপনারা সেই ২০০৩ বিশ্বকাপ, যেটা নিয়ে কথা বললে অনেকের লুঙ্গি ধুতি সব খুলে যাবে, যদি সেই রিপোর্টটা তো মানুষের হাতে আছে, আমার হাতে নেই, কিন্তু অনেকের হাতেই আছে। ফলে ওই রিপোর্ট যদি প্রকাশ্যে আসে, এখন এই বোর্ডেরও অনেকের লুঙ্গি ধুতি খুলে যাবে। আপনারা সেই ২০০৩ বিশ্বকাপের তদন্ত রিপোর্ট, কমোডোর মুজিব কমিশনের রিপোর্ট থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো রিপোর্টের আলোর মুখ দেখতে দেন নাই, কোনো রিপোর্টের সুপারিশ বাস্তবায়ন করেন নাই। শুধু একের পর এক তদন্ত কমিটি গঠিত হচ্ছে, কিছু একটা দুটো লোকরে বলির পাঠা বানায় জিনিসটা ক্লোজ করে দিতে চাইছেন। ইভেন আগেও বলছি যে আশরাফুল কেলেঙ্কারিতে, ওইবারের বিপিএল ফিক্সিংয়ে আশরাফুল ছাড়া আর কে কে জড়িত ছিল, আইসিসির কি কি সুপারিশ ছিল ওই পূর্ণাঙ্গ রিপোর্টটায়, সেই রিপোর্টটা অবমুক্ত করছেন আপনারা আজ পর্যন্ত? করেন নাই। ওখানে তো অনেক ইন্টারন্যাশনাল ম্যাচের রেফারেন্সও ছিল। শুধু কি বিপিএল এর ব্যাপার ছিল, শুধু কি আশরাফুল ছিল, আরও অনেক প্রতিমহারথী ছিল না, যারা এখনও আপনাদের আশেপাশে থেকে চক্কর কেটে বেড়াচ্ছে? সেই লোকগুলোর আসলে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? হয় নাই। বাংলাদেশের ইতিহাসে অন্তত ৫টা, এই দুটো সহ অন্তত ৫টা আমি বললাম যে জগৎ কাঁপানো তদন্ত রিপোর্ট আছে এই বিসিবিতে, যদি না তারা পোড়ায় না ফেলে অলরেডি। এই বিসিবির ফাইলে ৫টা জগৎ কাঁপানো রিপোর্ট আছে, এই রিপোর্টগুলোর একটাও আলোর মুখ দেখে নাই।
এই দুটো নিয়েও একই লুকোচুরি শুরু হলো, একই কাজ শুরু হলো। একটা দড়ি মাছ না ছুঁই টাইপের একটা প্রেস রিলিজ দিয়ে দায় সারার চেষ্টা করা হলো। এটা হতে পারে না। এবং যখন বিষয়টা এরকম ইন্টিগ্রিটিভ বিষয়, যখন বিষয়টা নারী হ্যারাসমেন্টের বিষয়, তখন অন্তত এই ফাজলামোগুলো করেন না। প্লিজ দয়া করে এই রিপোর্টটা অবমুক্ত করেন। পাবলিককে জানতে দেন যে আপনারা কতটুকু করতে দিচ্ছেন তদন্ত কমিটিকে এবং কি আসলে ফাইন্ডিং আসছে। এটা আমাদের জানার দরকার। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভেচ্ছা।